This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আটটা অ্যাট রিপোর্টার এক্সক্লুসিভ গুরুত্বপূর্ণ কিছু খবর রয়েছে, সমস্ত বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই যে খবর আপনাদেরকে দেব, গোয়ালপুকুর গুলিকাণ্ডে গ্রেপ্তার সাজ্জাকের সহযোগী আব্দুল হোসেন। সোমবার রাতেই বাংলাদেশ পালানোর চেষ্টা করতেই পুলিশের জালে ধরা পড়ল আব্দুল, এমন যে খবর পাওয়া যাচ্ছে। করণদিঘি থেকে আব্দুলকে গ্রেপ্তার গোয়ালপুকুর থানার। সাজ্জাককে আদালতে আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল এই আব্দুলই। আব্দুলের খোঁজে 2 লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ। নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। সেই আব্দুলকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। করণদিঘি ও গোয়ালপুকুর থানা লাগোয়া বাংলাদেশ সীমান্ত দিয়ে পালানোর ছক ছিল আব্দুলের। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গোয়ালপুকুর গুলিকাণ্ডে গ্রেপ্তার সাজ্জাকের সহযোগী আব্দুল হোসেন। সোমবার রাতেই বাংলাদেশ পালানোর চেষ্টা করতেই পুলিশের জালে ধরা পড়ল আব্দুল। কথা বলবো রূপক, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রূপক, এই সাজ্জাকের যে সহযোগী ছিল আব্দুল, সে এই মুহূর্তে পুলিশের জালে, কিন্তু গোটা বিষয়টা কি করে প্ল্যানিং করা হয়, পুলিশ কিভাবে তার জন্য ফাঁক পেতেছিল, একটু যদি ডিটেইলসে জানাও। দেখো, যেমন বুধবারের সেই ঘটনা অর্থাৎ পাঞ্জিপাড়াতে যেমন নাটকীয়ভাবে এই পুলিশের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে, তেমনই কিন্তু ঠিক নাটকীয়ভাবেই এই ঘটনার সমাপ্তি হলো, এমনটা কিন্তু বলা যেতেই পারে। কারণ গত শনিবার যেভাবে এনকাউন্টার হয়েছে এবং তার পরবর্তীতে এর যারা সহযোগী ছিল, অর্থাৎ বিশেষ করে আব্দুল ওরফে আবালের খোঁজে কিন্তু পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে দিয়েছিল। গোয়ালপুকুর থানায় শুধু নয়, ইসলামপুর, রায়গঞ্জ, করণদিঘি এবং পার্শ্ববর্তী জেলাগুলোর সমস্ত থানা এলাকায় কিন্তু নাকা তল্লাশি চলছিল, চিরুনি তল্লাশি চলছিল। পার্শ্ববর্তী বিহার, এমনকি বাংলাদেশ সীমান্তে বিএসএফকেও সজাগ রাখা হয়েছিল। সবটা মিলিয়ে কিন্তু বলতে গেলে পুলিশের কাছে যেমনটা সূত্র মারফত গোপন সূত্রে খবর ছিল, যেমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে তার বাংলাদেশে পালিয়ে যাওয়ার একটা ছক ছিল। আর তাতেই কিন্তু বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে বিভিন্ন থানার যে এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু পুলিশের বাড়তি নজরদারি ছিল। কার্যত তাতেই পুলিশের সাফল্য আসে এবং করণদিঘি এবং গোয়ালপুকুর থানা লাগোয়া একটি জায়গা থেকে কিন্তু পুলিশ গত রাতে অর্থাৎ সোমবার রাতে কিন্তু এই যখন সাজ্জাককে শুট আউট করা হয় তারপর এবং এই আব্দুলকে গ্রেপ্তারের আগে ঠিক কি জানিয়েছিলেন আইজি, শোনাবো আপনাদের। हम लोगों को जो प्रिलिमिनरी इंक्वायरी में पता चला है कि जब वो कोर्ट लॉकअप में उसका था, उस दौरान उसके पास वो फायर आर्म पहुंचाया गया। नहीं, वो সাহায্য করেছে, ওকে আর্ম সাপ্লাই করেছে। আমরা বাইরে ছিল, ওই বাইরে বেলে ছিল। তিলোত্তমা কাণ্ডে সঞ্জয়ের আমৃত্যুর কারাদণ্ড, কিন্তু তাতে অসন্তুষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুললেন সিবিআই এর তদন্ত নিয়ে। সঞ্জয়ের মতো ধর্ষকদের জেলে রেখে টাকা খরচের যুক্তি নেই। পুলিশের তদন্তে আস্থা দেখিয়ে ঘনিষ্ঠ মহলে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিলোত্তমার বাবার অবশ্য দাবি, এই ঘটনায় তাদের কাছে সবচেয়ে কষ্টদায়ক ছিল এই পুলিশের ভূমিকাই। এদিকে তিলোত্তমা তদন্তের প্রশ্নে রাজ্যের কোর্টেই বল ঠেলেছে বিজেপি। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। তিলোত্তমার ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। তা নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষের আবহ। প্রশ্ন উঠছে, তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনা কি একজনের পক্ষে করা সম্ভব? সঞ্জয় রায় কি একাই দোষী? সিবিআই এর বিরলতম যুক্তির সঙ্গে কেন একমত হতে পারলেন না বিচারক? সিবিআই এর তদন্ত নিয়ে কোথায় সংশয়? শুধু তিলোত্তমার মা বাবা নন, কেন বহু মানুষ ভাবছেন যে সঞ্জয় একা নয়, আরো অনেকে জড়িয়ে? উত্তরবঙ্গ সফরে গিয়ে এই ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী। জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি। আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম, আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কে কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আগেই পথে নেমেছিল তৃণমূল।
বিভিন্ন মহলে প্রশ্ন, এদিন সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড হওয়ার পর বাংলার শাসক দলকে কিছুটা হলেও রাজনৈতিক সুবিধা করে দিল। সূত্রের খবর, এদিন আদালতের রায় জানার পর ঘনিষ্ঠ মহলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, সঞ্জয়ের মতো ধর্ষকদের জেলে রেখে টাকা খরচের যুক্তি নেই, এমন অপরাধীদের মৃত্যুদণ্ডের সাজাই দেওয়া উচিত। পুলিশ সঠিকভাবে মামলা সাজানোর কারণেই সম্প্রতি রাজ্যে একাধিক ধর্ষণ খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। মেয়ে মৃত্যু আমাদের কাছে যতটা কষ্টদায়ক ছিল, তার থেকে বেশি কষ্টদায়ক ছিল পুলিশের অত্যাচার। তৃণমূলের দলের লোকজন, তাদের আমি ফোন করে ডেকে নিয়েছিলাম যে তারা আমাকে হেল্প করবে বলে, সাহায্য করবে, কিন্তু তারা আমার সঙ্গে সাহায্য না করে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সঙ্গে জুবিলি বিল্ডিংয়ে 1.5 ঘন্টা ধরে মিটিং করেছি। পুলিশের উপর ভরসাটা রাখবো, সেই পুলিশ কি সেই জায়গাটা আমাদের কাছে রেখেছিল? এবং 4 দিন যে সময় পেয়েছিল, পুলিশ সেই কাজটা কি একটুও করেছে? কি লুকানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি? আবার বলছেন 2 মাসের মধ্যে 6 মাসের মধ্যে সাজা দিয়ে দিলাম। আরে সাজা কাকে দিলেন? যে সাজা পাওয়ার কথা তাকে আপনি বাঁচাচ্ছেন। রাজনৈতিক চর্চার আবহে তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে এদিনও পথে নামে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। শুধু সঞ্জয়, জাস্টিস ফর আরজিকর এইটা কারা চাইছেন? জাস্টিস ফর আরজিকরটা চাইছেন সাধারণ মানুষ। সরকারের উচিত ছিল পশ্চিমবঙ্গ মানুষের বাবা মায়ের যে আজকে অনাস্থা, তাকে দূর করা। মুখ্যমন্ত্রী যাতে খুশি হন এবং মূল আসামিকে মুখ্যমন্ত্রী ধরে দিয়েছেন, অতএব তার আমৃত্যু কারাদণ্ডের রায় হয়েছে। এটা রায়, বিচার হলো না। সবাই বুঝতে পারছেন অনেকটা কি এড়িয়ে যাওয়া হলো, ধামাচাপা দেওয়া হলো, কাউকে কি বাঁচানোর ব্যবস্থা হলো, কাউকে বাঁচাতে গিয়ে একজনকে কেবলমাত্র ধরা হলো, বাকিরা কোথায়? সেটা না হওয়া পর্যন্ত বিচার হবে না। সিবিআই চার্জশিটে অনেক কিছু অমীমাংসিত রেখে গেছেন, 30টা পয়েন্ট এমন বলে গেছেন, যাতে এটা প্রাইমারি চার্জশিট আমার মনে হয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট হওয়া উচিত। সিবিআই চার্জশিটেই অনেক কিছু বলে গেছে, এভিডেন্স ডিস্ট্রয়ের কথা বলেছে, তাদের তদন্তে নন কোঅপারেশন করার কথা রাজ্য সরকার পুলিশের বলেছেন, এবং বলেছেন এতে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা আছে। অতএব সিবিআইয়ের যে 30টা পয়েন্ট চার্জশিটে, এটা বেশ উল্লেখযোগ্য। তাই এটা অমীমাংসিত বিষয়, এটা কোনো জাজমেন্টই নয়। সঞ্জয়ের সাজা ঘোষণার পরে এখন বড় প্রশ্ন, তিলোত্তম মামলার ভবিষ্যৎ কি? মামলার গতি প্রকৃতি এবার কোন দিকে এগোবে? তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের তদন্তকে কোন অভিমুখে নিয়ে যাবে সিবিআই? TV9 বাংলা। তিলোত্তমার খুন ধর্ষণে সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে যাচ্ছে রাজ্য। এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই ধরনের ঘৃণ্য অপরাধের সর্বোচ্চ সাজা হওয়া উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী। রাজ্য এই মামলায় হাইকোর্টের কাছে সঞ্জয়ের মৃত্যুদণ্ডের আপিল করবে তা জানিয়ে দিয়েছেন তিনি। আর এই নিয়ে তিলোত্তমার বাবা তিনি কি জানিয়েছেন আপনাদেরকে শোনাবো। এর পাশাপাশি আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন শুনুন। রাজ্যের সরকার এটা দ্বিচারিতা, প্রথম থেকে আমাদের সঙ্গে অসহযোগিতা করে, এখন যেহেতু সঞ্জয়ের ফাঁসি হয়নি, সেই জন্য ওনারা তো কোনো উদ্দেশ্য আছে, সেই জন্য ওই সঞ্জয়ের ফাঁসি দেওয়ার জন্য উনি খুব ব্যস্ত হয়ে গেছেন। আদালতের কাছে এটা প্রতিবাদ হয়েছিল যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা, যেখানে প্রথম দিনই আমি বলতে পারি এটা প্রথম দিনই সিবিআই এর হাতেই তদন্তভার দিয়ে দিয়েছিল। সাধারণভাবে এটা কিন্তু ঘটে না আদালতে। অতএব এইখানে বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি আসলে এর পিছনে কারা কারা রয়েছিল। আজকে এসব বলে ফেস সেভ করতে চাইছে। আমি বলবো এটা রাজ্যের এবং বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়। আসলে একটা লার্জার চিত্র রয়েছে, সেই লার্জার চিত্রকে ঢাকা দেওয়ার জন্য, চাপা দেওয়ার জন্য এখন মুখ্যমন্ত্রী এই ধরনের দ্বিচারিতা করছেন। নিম্ন আদালতে ফাঁসির সাজা, উচ্চ আদালতে কমে হলে যাবজ্জীবন কিংবা খালাস করে দেওয়া হলো অভিযুক্তকে। 2013-র কামদুনি মামলায় 2 আদালতের দেখা গিয়েছিল এমনই পর্যবেক্ষণ। আর তিলোত্তমা মামলায় মৃত্যুদণ্ড দাবি উঠলেও হলো যাবজ্জীবন। এই প্রেক্ষাপটে 22শে জানুয়ারি হাইকোর্টের শুনানির দিকে তাকিয়ে তিলোত্তমার পরিবার, উচ্চ আদালতে যাওয়ার ভাবনা সঞ্জয়ের আইনজীবী। তিলোত্তমার ধর্ষণ খুন বিরলের মধ্যে বিরলতম অপরাধের যুক্তি দিয়েছিল সিবিআই, কিন্তু তা মনে করেনি আদালত। তাই ফাঁসি নয়, যাবজ্জীবন সাজা হলো সঞ্জয় রায়। তবে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের যাবজ্জীবন সাজার দিনে মৃত্যুদণ্ডের শাস্তি দক্ষিণ ভারতে। প্রেমিককে
বিষ খাইয়ে খুনের তরুণীকে ফাঁসির সাজা দিল আদালত। তিরুবনন্তপুরমের বাসিন্দা শ্যারন রাজকে নির্মমভাবে হত্যা করেন কন্যাকুমারীর বাসিন্দা গ্রীষ্মা। গুগল সার্চ করে খুনের পরিকল্পনা করেন প্রেমিককে। প্রথমে শ্যারনকে ওষুধ মেশানো পানীয় খাওয়ানো শুরু করেন গ্রীষ্মা। ফল না হওয়ায় বাড়িতে ডেকে কীটনাশক মেশানো পানীয় খাওয়ান তিনি। অসুস্থ হন প্রেমিক, হাসপাতালে ভর্তি করানো হলেও তাকে বাঁচানো যায়নি। কেরলের মতো কামদুনি মামলাতেও ফাঁসির সাজা শুনিয়েছিল নিম্ন আদালত। তিলোত্তমার মতো 11 বছর আগে এই ঘটনায় তোলপাড় হয় বাংলা। কলেজ থেকে ফেরার পথে উত্তর 24 পরগনার কামদুনিতে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়। দোষীদের চরম শাস্তির দাবিতে শুরু হয় আন্দোলন, কিন্তু দোষীদের সাজা নিম্ন আদালতে যা দেওয়া হয়েছিল উচ্চ আদালত তা অনেক ক্ষেত্রে কমিয়ে দেয়। নিম্ন আদালত আনসার আলী, সাইফুল আলী মোল্লার ফাঁসির সাজা দেয়, কিন্তু হাইকোর্টে দুজনের সাজা কমে হয় যাবজ্জীবন। একইভাবে আমিন আলীকে ফাঁসির সাজা শোনায় নিম্ন আদালত, কিন্তু হাইকোর্ট থেকে তিনি বেকসুর খালাস পেয়ে যান। শেখ ইমানুল ইসলাম, আমিনুল ইসলাম আর ভোলানাথ নস্করকে নিম্ন আদালতে অর্থাৎ ব্যাংশাল কোর্ট যাবজ্জীবন দিলেও হাইকোর্ট থেকে তারা খালাস পেয়ে যায়। আর কামদুনির ঘটনার কয়েক মাস আগে নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় চমকে গিয়েছিল গোটা দেশ। ফাঁসি মুকেশ সিং, বিনয় শর্মা, পবন গুপ্তা ও অক্ষয় সিংয়ের। নাবালক অপরাধীর 3 বছরের সাজা হিসেবে পাঠানো হয় হোমে। বিচার প্রক্রিয়া চলাকালীন তিহার জেলে আত্মহত্যা অন্যতম অভিযুক্ত রাম সিংয়ের। প্রেমিককে খুনের মামলায় কেরলের এক আদালত বিরলের মধ্যে বিরলতম মনে করলেও তিলোত্তমা ধর্ষণ খুনে অবশ্য বিচারকের তেমন পর্যবেক্ষণ ছিল না, তাই সাজা থামল যাবজ্জীবনে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। তিলোত্তমার ঘটনার সাজা ঘোষণার দিনই বাসন্তীতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। 12 দিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার বিকেলে নাবালিকার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় কয়েকজন যুবক এই ঘটনায় জড়িত, অভিযোগ পরিবারের। ঘটনায় পুলিশের ভূমিকায় ফুঁসছেন গ্রামবাসীরা। দেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। দোকানে গেছিল, দোকান থেকে ফিরেছে, ফিরতি পরে ওই নন্টে ডেকেছিল, ওই বুদ্ধদেব ওর সঙ্গে কথা বলেছে, কথা বলে তারপরে বাড়ি এসে ওই বেরিয়েছে, ফের দোকানে গেছে, ওই থেকে মেয়ে নিখোঁজ। ওই লাশ কথা বলা আর মেয়ে খুঁজে পাইনি। আর ওই বিনয়, দীপেন আর বুদ্ধদেব, এই 3টে ছেলে এই ধর্ষণ করেছে। ওই মেয়ে ওই সন্ধ্যা থেকে আর পাওয়া যায়নি। ওরা দেখলো পচা পচা গন্ধ বার হচ্ছে, তারপরে ওটা খুঁড়ে খাড়ে দেখলো মাটিটা যে পচা গন্ধ বার হচ্ছে, তারপরে ওটাকে লাঠি দিয়ে গোঁতাতে দেখলো ওখান থেকে ভিতর থেকে পচা বিচ্ছিরি গন্ধ। তারপরে আমাদের সিভিকটা ছিল ওই সন্দীপ হালদার, ও তো আমার স্যারকে ফোন করলো, পুলিশ প্রশাসন আসার পরে তারপর খুলেই বার করা। কি মনে হচ্ছে? মনে এখন কি হবে, আগে একটা নিখোঁজ হয়ে গেছিল, 12-14 দিন হয়ে গেছে, সেইখানে কমপ্লেন করা হয়েছিল, এখানে ওখানে খোঁজ খবর করা হয়েছিল, কোনো হদিশ পাওয়া যায়নি। তারপরে এই এখন বডিটা পাওয়া গেল। তাকে ধান খেতে মানে পরিকল্পিতভাবে তাকে মেরে সেখানে মোটামুটি পুঁতে দেওয়া হয়েছে। এটা আমাদের এই সমাজে এইটা খুব মানে ধিক্কারজনক ঘটনা। আমরা বাসন্তী থানার পুলিশ প্রশাসন, ক্যানিং SDPO এবং বারুইপুর পুলিশ SP সাহেবের কাছে আমরা সমস্ত এলাকার মানুষ দাবি করব, প্রকৃত যারা অপরাধী তাদেরকে তদন্ত করে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। পরে খবর আসে, চিন্ময় কৃষ্ণকে জেলেই রাখার ফন্দি ইউনূস প্রশাসনের। কৌশলে আটকে দেওয়া হলো জামিনের শুনানি। সোমবারও বাংলাদেশ হাইকোর্টে হলো না হিন্দু সন্ন্যাসীর জামিনের শুনানি। আপাতত জেলেই থাকতে হচ্ছে ইসকনের সন্ন্যাসীকে। আগামী সপ্তাহে ফের চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন জানাবেন আইনজীবীরা। প্রায় 2 মাসের জেলবন্দি বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ইসকনের এই সন্ন্যাসীকে। সোমবার তার জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল বাংলাদেশের হাইকোর্টে, কিন্তু আশঙ্কাই সত্যি হলো, সোমবারও চিন্ময় কৃষ্ণ জামিনের শুনানি হলো না। বিচারপতি আতোয়ার রহমান এবং বিচারপতি আলী রেজা ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। মামলার কার্যতালিকায় 306 নম্বরে ছিল ইসকন সন্ন্যাসীর জামিনের আবেদন।
সকালে আদালত পর্ব শুরু হতে সন্ন্যাসীর আইনজীবীরা চিন্ময় কৃষ্ণের শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে শুনানি এগিয়ে আনার আর্জি জানান, কিন্তু তাতে রাজি হননি দুই বিচারপতি। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, যেদিন তালিকায় আসবে সেদিনই শুনানি হবে। বিচারপতির প্রশ্ন, চিন্ময় কৃষ্ণ ভিআইপি নাকি যে তাকে বাড়তি সুবিধা দেওয়া হবে? বিচারপতিদের কথায় বিস্মিত চিন্ময় কৃষ্ণর আইনজীবীরা। এর আগে 3 বার তার জামিনের আবেদন নাকচ করেছে চট্টগ্রামের আদালত। তারপরেই তার জামিনের জন্য আবেদন করা হয় হাইকোর্টে, অথচ সেখানে জামিনের শুনানি হচ্ছে না। আশা হতো বাংলাদেশের হিন্দু সংগঠনগুলি। আমরা দেখছি কি শুরু থেকেই টার্গেট করা হচ্ছে, যারা ওনাকে মেডিসিন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, ওদের পর্যন্ত কেউ গ্রেফতার করে নিয়েছে। একটা জেলের পরিস্থিতি তো খুব ডেঞ্জারাস, ওখানে ক্রিমিনালরা থাকে, ওখানে সাধু থাকার জায়গা নয়। আমরা এটাই আশা করতে পারি কি হাইকোর্ট তাড়াতাড়ি ওনাকে বিচার দিয়ে মুক্ত করবে। গত 25শে নভেম্বর গ্রেপ্তার করা হয় বাংলাদেশ হিন্দু ঐক্য মহাজোটের আহ্বায়ক চিন্ময় কৃষ্ণকে। রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল। গত 26শে নভেম্বর তাকে হাজির করা হয় চট্টগ্রাম আদালতে। সেদিন থেকেই চট্টগ্রাম কারাগারে বন্দী তিনি। এর আগে গত 2 জানুয়ারি চট্টগ্রাম নগর দায়রা আদালতে অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে 11 জন আইনজীবী চিন্ময় কৃষ্ণর হয়ে সওয়াল করেন। সেই দিনও চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদন খারিজ করে দেয় চট্টগ্রাম আদালত। যে ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশের এই হিন্দু সন্ন্যাসীর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানায় আদালত। এই কারণ দেখেই তার জামিনের আবেদন খারিজ করা হয়। চট্টগ্রাম আদালতে জামিনের আবেদন 3 বার খারিজ হওয়ার পর হাইকোর্টে যান চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা। চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের ওপর হামলা, হুমকি, হুঁশিয়ারি, আইনি জটে বারবার পিছিয়েছে জামিনের আবেদনের শুনানি। ফের পিছল জামিন মামলার শুনানি। কবে জামিন পাবেন এই সন্ন্যাসী, সেদিকে তাকিয়ে বাংলাদেশের হিন্দু সংগঠনগুলি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর একটা খবর এই মুহূর্তে, প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের দেওয়া জামিনের নির্দেশ কার্যকর করল নিম্ন আদালত। 10 লক্ষ টাকা বন্ডে জামিন মঞ্জুর ইডি কোর্টে। তবে এখনই পার্থর জেল মুক্তি হচ্ছে না। সিবিআই এর প্রাথমিক দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ। ওই মামলায় সম্প্রতি সিবিআই চার্জশিট দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ, ভর্তি এসএসকেএমে। গতকাল সন্ধ্যায় শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুখে মাস্ক পরিয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাকে প্রথমে এমার্জেন্সি, পরে কার্ডিওলজি বিভাগে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর তাকে ভর্তি করা হয় হাসপাতালে। বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। চার্জ গঠনের দিনও অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পরে খবরে আসি, কাটোয়া হাসপাতাল এরিয়ার বিপজ্জনক আবাসনে বসবাস সরকারি কর্মীদের। 50 বছরের আগে তৈরি হয় এই দুটি আবাসন। আবাসনের একটিতে বাস করেন 4র্থ শ্রেণীর কর্মীরা, অন্যটিতে থাকেন হাসপাতালের সাফাই কর্মীরা। কর্মীদের মাইনে থেকে প্রতি মাসে টাকা নিলেও রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা হয় না বলে অভিযোগ। ক্ষোভে ফুঁসছেন আবাসিকরা। ভাঙা দরজা, ভেঙে পড়ছে ছাদের পলেস্তারা, নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আবাসন সংস্কারের বিষয়টি পূর্ত দপ্তরকে জানানো হয়েছে বলে জানিয়েছেন কাটোয়া হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডল। ভয়ে থাকি, কষ্টতে থাকি। এই ছোট ছোট ছেলেপেলে ভয় লাগে, কোন সময় ভাত খেতে বসলো কি পড়তে বসলো, ধপ করে পড়ে গেল মাথায়, খুব ভয়। দরজা লাগে না, કોઈ ছিটকিনি লাগে না, রাত্রেবেলায় ভয়ে ভয়ে শুই। এই যে বিল্ডিংটা যে এরকম পরিস্থিতি, এটা যদি কোনোদিন যদি ভূমিকম্প আসে পুরো হেলে পড়বে বিল্ডিংটা। আমরা গরমে সিলিং ফ্যান চালাতে পারি না, জাস্ট আমাদের স্ট্যান্ড ফ্যান, সেই ফ্যানেই আমরা কাজ চালাই। খারাপ অবস্থা, কেউ যদি ওপরে হেঁটেও যায় মানে নিচে দিয়ে ওই গুড়িগুলো পড়তে থাকে। সিলিংটার থেকে রড সমেত ফ্যানটা ছেড়ে পড়ে গেছিল, মানে কয়েক সেকেন্ডের। হ্যাঁ, আমার হাজব্যান্ড ছিলেন, এবার ও ঢুকছিল না, সেই সময় ফ্যানটা পড়েছে। রান্নাঘরে জল শোক করছে, তারপর 7 দিন আগে সাপ বেরিয়েছিল। তাও তো সুপার স্যারকে বললাম, তো স্যার তো পিডব্লিউডিকে জানালেন, তো ওনারা শুধু জাস্ট ইনফেকশন করে গেছেন, কিন্তু কাজ তো কিছুই হয়নি। যেহেতু আবাসনের ব্যবস্থা সুপারিনটেন্ডেন্টের হাতে কোনো হেড আসে না রিপেয়ার অ্যান্ড রিনোভেশনে, সেই জন্য আমরা শুধুমাত্র চিঠি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পূর্ত দপ্তরকে জানানো হয়েছে। দিনরাত এক করে যাদের অক্লান্ত পরিশ্রমে মানুষের প্রাণ বাঁচে, আজ তারাই অসুরক্ষিত। নিদ্রাহীন তাদের কাটছে রাত, জীবন হাতে করে তাদের বসবাস। তারা যে সরকারি আবাসনে বসবাস করছে, সেই সরকারি আবাসনের অবস্থা আজ বেহাল। তবুও প্রাণে ঝুঁকি নিয়ে তাদেরকে এই সরকারি আবাসনেই
বসবাস করতে হচ্ছে। দেখা যাচ্ছে যে কাটোয়া হাসপাতালের সরকারি আবাসন, দুটি আবাসন রয়েছে, একটি হচ্ছে গ্রুপ ডি স্টাফ এবং সাফাই কর্মীদের, যেখানে দেখা যায় যে তাদের ঘরে চটা খসে খসে পড়ছে এবং একদম সিক বেরিয়ে রয়েছে। অত্যন্ত বিপজ্জনক অবস্থাতে তাদেরকে এই ঘরেই, এই রুমেই তাদেরকে বসবাস করতে হচ্ছে। এখানেই উঠছে প্রশ্ন যে যেখানে তারা সরকারি আবাসন, তারা রীতিমতো ভাড়া দিয়ে তারা এই আবাসনে থাকছে, তাদের প্রশ্ন যে তারা কেন এই রকম বেহাল আবাসনে তাদেরকে থাকতে হবে। কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া।